নমস্কার। অপরিচিতা দ্য আনটোল্ড ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের অডিও স্টোরি ও উপন্যাস পাঠ করে থাকি। এই ধরনের কন্টেন্ট যদি আপনারা শুনতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেল অপরিচিতা দ্য আনটোল্ড ওয়ানকে ফলো করতে পারেন। প্রথম প্রতিশ্রুতি কেবলমাত্র সত্যবতীর গল্পই বলে না, বলে এমন এক সময়ের কথা যে সময়ে মেয়েদের জন্য বরাদ্দ ছিল কেবলমাত্র অন্দরমহলের ঘর আর ভাড়ার ঘর। তার বাইরে মেয়েদের অস্তিত্ব যেন কল্পনাও করা যেত না। কিন্তু সত্যবতী সেই সময়ের এক ব্যতিক্রমী চরিত্র। সত্যবতী ভাবতে জানে, বিচার বুদ্ধি দিয়ে সমস্যার সমাধান করতে পারে, তলিয়ে দেখতে পারে কোনো বিষয়ের গভীরতা। কিন্তু এই সত্যবতীকে কি সমাজ মেনে নেবে? সংসার এই সত্যবতীকে কি জায়গা দেবে? জানতে হলে শুনতে হবে আজকের সম্পূর্ণ পর্ব। আজকে আপনাদের জন্য রইল প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের 11তম পর্ব। হেসে খেলে পাড়া বেরিয়ে বেড়াচ্ছিল সত্য। এখানে আসার প্রাককালে শুধু যে সন্দেহ প্রকাশ করেছিল সেটাকে চোখ বুজে অস্বীকার করে। ভিতরে যদি কোনো অস্বস্তির আলোড়ন, অজানা এক ভয়ের ছায়া ফেলেও থাকে, বাইরের আলোড়নে সেটা মুছে গেছে। চট করে কারো কোনো সন্দেহ আসেনি, কারণ সত্য কতক্ষণই বা কারো চোখের ওপর আছে। বৃহৎ যজ্ঞের আনুষাঙ্গিক জের নিয়ে ব্যস্ত সবাই। হঠাৎ একদিন সন্দেহ জাগলো ভুবনেশ্বরীর। যে মানুষটার চোখ দুটো সহস্র কাজের মধ্যেও সত্যর চোখ মুখের কাছাকাছি থাকে। সন্দেহ জাগতেই চুপি চুপি সারদার কাছে ব্যক্ত করল ভুবনেশ্বরী, আর সারদাও লক্ষ্য ঘনীভূত করে নিঃসংশয় হলো। ব্যাস এক মুহূর্তে এ মুখ থেকে ও মুখ, ও কান থেকে এ কান। গ্রাম সত্য মহিলা খবরটা জেনে ফেললেন একটা বেলার মধ্যে, মহিলাদের মারফত পুরুষরা। কিন্তু রামকালীর কানে উঠতে কিছুটা দেরি হয়েছিল, কারণ মাতৃবিয়োগের পর থেকে আর বাড়ির ভিতর শুচ্ছিলেন না রামকালী। পুরোপুরি কালাশৌচের কালটা যে এই নিয়মে চলবেন তিনি, সেটা যেন অদৃশ্য কালিতে লেখা হয়ে গিয়েছিল। ভুবনেশ্বরী তবে কোন উপায়ে এই ভয়ঙ্কর আনন্দের বার্তাটা তার কানে পৌঁছে দেবে? উপায় হচ্ছে না, অথচ এই অপরিসীম আনন্দের ভারটা একা একা বহন করাও কঠিন মনে হচ্ছে। দুদিনেই 2 বছর হয়ে ওঠে ভুবনেশ্বরীর, তবু এই ইচ্ছে হচ্ছে না আর কেউ বলে ফেলুক এই মধুর সুন্দর ভয়ঙ্কর রমণীয় খবরটি। ধীরে ধীরে একটি উপহারের মতো ধরে দেবে স্বামীকে, এই বাসনায় মর্মরিত হয়ে ওঠে ভুবনেশ্বরী। কিন্তু নিজ কণ্ঠে সে উপহার দেওয়া আর ঘটে উঠল না তার। রামকালীর খেতে বসবার সময় হঠাৎ মোক্ষদা দুম করে বলে বসলেন। বললেন, বললে তোমার মাথায় থাকবে কিনা জানি না, তবু বলা কর্তব্য তাই বলছি। দাদামশাই হতে চললে। রামকালী চমকে তাকালেন। কথাটা যেন ঠিক বোধগম্য হলো না। মোক্ষদা এসব পছন্দ করেন না, অতএব তিনি আরও স্পষ্ট প্রখর ভাষায় বলে ফেলেন, বাংলা বই উর্দু ফার্সি বলছি না বাবা, বলছি সত্য ছেলে পুলে হবে। রামকালী সহসা বিষম খেলেন। জলের গ্লাসটা মুখে ঠেকিয়ে নামিয়ে রাখলেন। তারপর ঘাড় নিচু করে যেন পাতের ভাতের মধ্যে কথাটার অর্থ খুঁজতে লাগলেন। না, কথা তিনি এখন কইবেন না। আচমন করে বসেছেন। কালা শৌচের বছরটা রীতিমতো বিধিনিষেধের মধ্যে থাকতে চান। এসবে বিশ্বাসী তিনি কোনোদিনই নন, কিন্তু মানুষের মন যে কত জটিল জিনিস, দীনতারিণীর মৃত্যুতে তা আর একবার দেখা গেল রামকালীর সুখ্যাতি সূক্ষ্ম আচার নিষ্ঠা দেখে। কথা কইবেন না, অতএব উত্তরও মিলবে না। তবু এই সময়টুকু ছাড়া রামকালীকে পাচ্ছে কে? কাজে যাবতীয় জ্ঞাতব্য বিষয় এই সময় রামকালীর কর্ণকুহরে ঢালার পক্ষে প্রকৃষ্ট। বিষম খাওয়া শেষ হইলে মোক্ষদা আর একবার বললেন, আমি এই জানিয়ে দিলাম, তোমার ওই গুণবতী বেয়ানকে জানাবার কি ব্যবস্থা করবে তা দেখো। মাগিকে তো দিয়ে ধুয়েও মন পাওয়া যায় না। এক জাক মন্ডা আর এক জ্বালা তেল দিয়ে পাঠাও কাউকে,
তার সঙ্গে পাদ্য অর্ঘ্য। রামকালী খেয়ে চলেছেন, ওদিকে ভুবনেশ্বরীর চোখে জল। যে খবর শুনে রামকালীর আহ্লাদে প্রাণ উতলে ওঠার কথা, সেই খবর দেওয়া হলো কিনা তার মৌনকালে। কেন খাবার সময় ছাড়া আর বলা যেত না? তাছাড়া ভুবনেশ্বরীর আশা আকাঙ্ক্ষা আর উদ্বেগ আনন্দে কম্পমান হৃদয়টি তার দল মেলে বিকশিত হয়ে উঠতে পেল না। অবশ্যই এত সুচারু করে কি আর ভাবতে পারল ভুবনেশ্বরী? তা নয়, তবু চোখের সেই জলের ধারাটা যেন অবিরল হয়ে উঠল নানা অনুভূতি আর অব্যক্ত বেদনার ধাক্কায়। মোক্ষদা শেষ অস্ত্রটি ত্যাগ করে। আর একটা কথা না বলে বাঁচছি না। মেয়ে তো তোমার এতদিন শ্বশুরঘর করেও কিছু মাত্র বদলায়নি। যে ধিঙ্গি সেই ধিঙ্গি, সাঁঝ সন্ধে মানে না, ডিঙানো মারানো গ্রাহ্য করে না, আগান বাগান ঘাট পুকুর ছিষ্টি মারিয়ে বেড়াচ্ছে। আমি বারণ করতে গিয়ে শুধু হাস্যাস্পদ হচ্ছি মাত্র। এখন তুমি যদি দেখো শাসন করতে পারো। রামকালীর কি আজ গলা দিয়ে ভাত নামছে না, তাই এত দেরি হচ্ছে খেয়ে উঠতে? মোক্ষদার এত অবসর নেই যে বসে থাকবেন। বড় বৌমা, দেখো শ্বশুর আর কিছু নেয় কিনা, বলে চলে যান মোক্ষদা। রাগ হয়েছে তার, হলেই বা মাতৃশোক, তাই বলে এমন সুখবরে মুখটা প্রসন্ন করবেন না? এত কি, যাক, সত্তর শ্বশুরবাড়ির খবর পাঠানোর ব্যবস্থা তাকেই করতে হবে। তিনি জানেন এটা মেয়েলি কাজ। সারদা অদূরে বসে আছে পাখা হাতে, তার উপরে শ্বশুরকে দেখার নির্দেশ। হ্যাঁ, সারদাই বসে এক গলা ঘোমটা দিয়ে, এটা তার সর্বশ্রেষ্ঠ কর্তব্য। দিনতারিণী, মোক্ষদা, কাশীশ্বরী, শিবজায়া যে কেউই কাছে থাকুন, খাওয়ার তদারকি করুন, সারদা তফাৎ বাঁচিয়ে বসে পাখা নাড়বে। আর কে করবে? ভুবনেশ্বরী তো আর এই একবারই গিন্নির সামনে লজ্জার মাথা খেয়ে স্বামীর খাওয়া তদারক করতে আসবেন না। মোক্ষদা চলে যেতে রামকালী উঠলেন। দাওয়ার ধারে চকচকে করে মাজা গাড়ু ও তার উপরে পাট করে কাঁচা গামছা রক্ষিত আছে আঁচানোর জন্যে। তবু হঠাৎ কী ভেবে চলে গেলেন ঘাটে। হবিষ্যের সময় ঘাটে মুখ প্রক্ষালন করাটা বিধি ছিল বটে, কিন্তু এখন কেন? যে জন্যেই যান, আজ ভুবনেশ্বরী ভয়ঙ্কর এক অসম সাহসী কাজ করে বসল। দ্রুত পায়ে রান্নাঘরের পিছন গলির বেড়ার দরজা দিয়ে বেরিয়ে গিয়ে মেয়েঘাটের আড়ব্রুস্বরূপ আড়াল করা যে ঝোপঝাড়গুলো আছে তার পাশ দিয়ে এগিয়ে প্রায় পুরুষ খাটের কাজ বরাবর দাঁড়িয়ে থাকল। রামকালী হাত মুখ ধুয়ে ফেরার পথে চমকে দাঁড়িয়ে পড়ে বলেন, এ কি, তুমি এখানে? ভুবনেশ্বরী ঘোমটার মধ্যে থেকে রুদ্ধ কণ্ঠে বলে, তা কি করবো, চোরে কামারে তো দেখা নেই, একটা কথার দরকার থাকলে। রামকালী প্রায় বিরক্ত স্বরে বলেন, তা এটা কি কথার জায়গা? ভুবনেশ্বরীর চোখে যে ধারা শ্রাবণ তা ঘোমটার মধ্যে থেকে ধরা যায়। সেই শ্রাবণ বর্ষণের মধ্যেই তার কথা শোনা যায়। কখন তোমায় পাচ্ছি? রামকালী ঈষৎ শান্ত স্বরে বলেন, তা কথাটা কি বলে নাও চটপট, চারিদিকে লোকজন। বলছি সত্যর কথা। রামকালীর গলায় কেমন একটা বিরূপ গম্ভীর স্বর বাজে। হ্যাঁ শুনলাম, ওর দিকে একটু লক্ষ্য রাখবে, বেশি দৌড়ঝাঁপ না করে। যাও, বাড়ির মধ্যে যাও। ভুবনেশ্বরীর সর্বশরীর একটা মুখ অভিমানে কেঁপে ওঠে, আর কথা বলে না সে। আস্তে আস্তে মুখ ফিরিয়ে সরে আসে। তার গতিভঙ্গির দিকে তাকিয়ে রামকালীর একবার মনে হয় আর একটু নরম করে কথা বললে ভালো হতো। নির্বোধ মানুষটা মেয়ের এই সংবাদে ভয়ে সারা হচ্ছে, কিন্তু কি করবেন রামকালী? এটা তো আর স্ত্রীর সঙ্গে গাল গল্পের জায়গা নয়। ভাবেন কোনো এক সময় বলে দেবেন, ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু কোন সেই সময়? রামকালী জানেন কি, স্ত্রীর সঙ্গে গাল গল্প করা কি বস্তু? স্নেহ, প্রেম, ভালোবাসা এগুলো ব্যক্ত করার বস্তু নয়, এটাই জানেন রামকালী।
সত্য শ্বশুরবাড়িতে খবর পাঠাতে কাকে নির্বাচন করা যায় তাই ভাবতে ভাবতে চণ্ডীমণ্ডপে গিয়ে বসেন রামকালী। মোক্ষদা চলে আসেন এবং তোড়জোড় লাগিয়ে দেন সত্য শ্বশুরবাড়িতে খবর দেবার। গিরি তাঁতিনি যাবে, গরুর গাড়ি নিয়ে রাখুও যাবে। গিরির জন্যে তসর শাড়ি আসে, রাখুর জন্যে হলুদ ছোপানো ধুতি চাদর। মস্ত একটা পেতলের হাঁড়িতে এক হাঁড়ি ঘানি ভাঙা তেল, আর মস্ত একটা মটকিতে বোঝায় কাঁচা গোল্লা। এ দৃশ্য দেখলে এই ঘটনাটা বুঝতে পারবে সত্যর শাশুড়ি, মুখ ফুটে বলতেও হবে না। ওরা বেরোবার মুখে রামকালী হঠাৎ থামান, মোক্ষদাকে উদ্দেশ্য করে এক গেজে টাকা বাড়িয়ে ধরে বলেন, সেখানে লোকজনকে সবাইকে যেন পরিতোষ করে আসে, দিয়ে দাও গিরির হাতে। সংসার শুদ্ধ সবাই আহ্লাদে ভাসছে। দিনতারিণীর মৃত্যু শোক এ আহ্লাদকে পরাভূত করতে পারছে না। শুধু রামকালী যেন পরাভূত হয়ে যাচ্ছেন, চেষ্টা করেও তেমন আহ্লাদ আনতে পারছেন না। যেন রামকালীর কি একটা বড় লোকসানি না ঘটে গেছে। সত্য বড় হয়ে যাচ্ছে, সত্য বড় হয়ে যাচ্ছে। গিয়েই তো গিয়েছিল, তবু কোথায় যেন একটু আশা ছিল। মাতৃসাধ্যের বিরাট কাজের মধ্যে দেখছিলেন সত্যর ছুটোছুটি আসা যাওয়া গাল গল্প। মনে করছিলেন, যা ভেবেছিলাম তা নয়, শুধু শ্বশুরবাড়ির চাপে পড়েই। ভাবছিলেন হাতের কাজটা হালকা হলে সত্যকে ডেকে কাছে বসিয়ে কথা বলবে। কাজ না মিটতেই মোক্ষদা এলেন ভগ্নদূতের মূর্তিতে। আর কাকে কাছে বসাবেন রামকালী? অনেক দূরে চলে গেল যে সে। না, কাছে আর কোনোদিন পাবেন না তাকে রামকালী। এক নতুন চক্রের চক্রান্তে পড়ে অন্য এক রাজ্যের প্রজা হয়ে গেছে সত্য। সে রাজ্য প্রমীলার রাজ্য, সে চক্রান্ত বিধাতার চক্রের। নবকুমার চলে গিয়ে পর্যন্ত এই কটা দিন আরো টোটো করে বেড়াচ্ছিল সত্য। বাঁধা গরু ছাড়া পাওয়ার ধরনে নবকুমারের উপস্থিতিতে সামান্য যেটুকু সাবধান হতে হচ্ছিল তাও ঘটেছিল। হঠাৎ সন্দৃষ্টি মোক্ষদার মোক্ষম আবিষ্কারের ফলে স্বাধীনতার সাংঘাতিক রকম খর্ব হয়ে গেল তার। বিদ্রোহ করা চলছে না, উঠতে বসতে উপদেশের ঠেলা। দরজায় বসিসনি, দুজনে মাঝখান দিয়ে যাসনি, সাঁঝ সন্ধে হয়ে গেলে উঠোনে নামিসনি, শনি মঙ্গলবারে পথে বেরোসনি, ঘাটে পুকুরে একা যাসনি। নিষেধের বৃন্দাবন একেবারে। তাছাড়া আছে বিধি, পায়ের আঙুলের উপর আংটি পরে থাকো, চুলের আগায় আর শাড়ির কোলে আঁচলে সর্বদা গিঁট বেঁধে রাখো। শত্রুপক্ষ জাতীয় কোনো মহিলাকে দেখলে সরে থাকো, এবং নজর খরা কোনো মহিলার নজরে পড়ে গেছো সন্দেহ হলে দেহের কোনোখানে লোহা পুড়িয়ে ছ্যাঁকা দাও, রাত্রে কোপায় খড়কে রাখো। এই সব অনুশাসনের শাসনে চলতে হচ্ছে সত্যকে। সত্যকে যেন এরা বেঁধে মারছে। তবু সত্য যখন তখনই ভয়ানক ভয়ানক অঘটন ঘটিয়ে বসছে। যেমন অন্যমনস্কতায় পান ধোয়া জল মারিয়ে গেল, মাছ ধোয়া জল ডিঙিয়ে গেল, ছেঁচতলায় নিজের শাড়িখানা মেলে দিয়ে বসল। এইসব সর্বনেশে কাণ্ড। ভুবনেশ্বরী কেবল বলে, হ সত্য, কখন কি করে বসবি? আয় না, আমার কাছে একটু বস না। এক আধবার বসে সত্য, হয়তো ভিতরের কোনো ক্লান্তিতে, কিন্তু বেশিক্ষণ মায়ের কাছে কাছে থাকতে তার লজ্জা করে। তাছাড়া চিরচঞ্চল চিত্ত তার দীর্ঘকাল শ্বশুর ঘর করেছে অচঞ্চলের ভূমিকা নিয়ে, আর সে সহজ ক্লান্তির কাছে হার মানতে রাজি হয় না মমতার কাছে বশ্যতা স্বীকার করতে। অতএব একদিন রামকালীর কাছে নালিশ পৌঁছল। বলা হলো, তুমি শাসন করো। কিন্তু রামকালী কি করলেন শাসন, নাকি চিকিৎসক জনচিত নিষেধের বাণী বর্ষণ করলেন? না, সেসব কিছুই করলেন না তিনি। কেন কে জানে, ভিতরে ভিতরে একটা পীড়া বোধ করছেন তিনি। কেমন যেন একটা বিমুখতা, যেন শেষ সম্বলটুকু হারিয়েছেন। তাই মনের মধ্যে নির্লিপ্ত শূন্যতা। রামকালী শুধু একদিন মেয়েকে ডেকে বললেন,
গুরুজনরা যা বলছেন মন দিয়ে শুনবে। ওরা বোঝেন ওদের কথা মেনে না চললে ক্ষতি হতে পারে। অভিমানে সত্য 3 দিন শুয়ে রইল। ভুবনেশ্বরী অনুযোগ করলে বললে, এই তো চাও তোমরা, বেশ তো, যা চাও তাই হচ্ছে। সত্যি হঠাৎ চুপচাপ হয়ে গেল সত্য। কিন্তু ক্ষতিকে কি রোধ করা গেল? না, রামকালী এখন গ্রহের কোপে পড়েছে। রামকালী মহাগুরু নিপাতের বিপাক মুক্ত হতে পারছেন না। তাই রামকালীর প্রথম দৌহিত্র সন্তান পৃথিবীর আলোয় উদ্ভাসিত না হতে অন্ধকারের রাজ্যে হারিয়ে গেল। তাছাড়া আর কি কারণ? সত্য তো সব কিছু বিধিনিষেধ মেনে চলছিল ইদানিং। মোক্ষদা অবশ্য বললেন, এ সেই গোড়ার কালে ডিঙ্গিপনা করার ফল। কিন্তু চিকিৎসক রামকালী তা বললেন না। রামকালীর হঠাৎ মনে হলো এ বোধ করি তার নিজের অবহেলারই ফল। পিতা হিসেবে না হোক, চিকিৎসক হিসেবে আর একটু তার কর্তব্য ছিল। তবু এটাও তো সত্যি, এ পরিবারভুক্ত আত্মীয় আশ্রিত মিলিয়ে যে গোষ্ঠীটি, সে গোষ্ঠীতে বছরে গড়ে অন্তত 5-7টা শিশুর জন্ম হচ্ছে নিতান্ত সহজে, প্রায় কর্তা পুরুষদের অজ্ঞাত সারি। না, অত্যুক্তি নয়। ওই ছেলে মেয়েগুলো একটু বড় হয়ে যখন অন্যের ট্যাঁকে চড়ে বহির্জগতে বেরোয়, তখন ওরা কৌতূহলী হয়ে প্রশ্ন করে, কার এটা? অতএব অপরাধটা কোথায় রামকালীর? এই তো কটা দিন আগে তেল সন্দেশ সহকারে খবর পাঠানো হয়েছিল সত্য শ্বশুর বাড়িতে, এবং এই লোকে সেহেন মানুষও খবরদাত্রীকে একখানা নতুন কাপড়দানি পুরস্কৃত করেছিলেন। বউকে বাপের ঘরে রাখার অনুমতিও দিয়েছিলেন দীর্ঘকালের জন্যে। এখন আবার এই বার্তা পাঠাতে হবে? ঘটা করে মেয়ের সাথ দিচ্ছিলেন বউয়ের বড়লোক বাপ, তা নয়, মূলে হাবাত। হয়েছিল অবশ্যই মেয়ে সন্তান, তবু প্রথম সন্তান তো। সত্য তো ভাঙা হয়ে গেল, আর তো সত্য অখণ্ড পোয়াতি রইল না। কোনো শুভকর্মে নিয়ম লক্ষণের কাজে আগ বাড়িয়ে আসতেও তো পারবে না সত্য। কড়া হুকুম দিলেন এলোকেশী। শরীর স্বাস্থ্য একটু ভালো হলে যেন মেয়েকে পালকি চড়িয়ে সাবধানে পাঠিয়ে দেন বিহাই। আহ্লাদে মেয়ে বাপের বাড়ি গিয়ে আহ্লাদে পনা করে যে এইটি ঘটিয়েছেন, তাতে আর সন্দেহ কি? ওই বচন হজম করতে হলো রামকালীকে, ওই নির্দেশ মানতেই হলো। আবার রাসুকে যেতে হলো সত্য শ্বশুর বাড়ি, কেঁদে কেঁদে চোখ ফোলানো ম্রিয়মান সত্যকে নিয়ে। কিন্তু রামকালীর গ্রহের কোপ কি কাটল? মহাগুরু নিপাতের বছর পূর্ণ হয়েও তো আরও বছর কেটে গেল। তবু রামকালীর সংসারে অঘটন ঘটতেই লাগলো কেন? কোনোখানে কিছু নেই। নেরু নামক নিরীহ ছেলেটা হঠাৎ একদিন হারিয়ে গেল, যেমন করে একদিন রামকালী হারিয়েছিলেন। কিন্তু নেরু তো খড়মপেটা খায়নি। অনেক খোঁজাখুঁজি করলেন রামকালী, কুঞ্জ অনেক কাঁদলেন মেয়ে মানুষের মতো। নেরুর বার্তা পাওয়া গেল না। এ কমাস পরে কাশীশ্বরী মারা গেলেন। আরও কমাস পরে শিবজায়ার বড় মেয়ে বিধবা হয়ে বাপের বাড়ি এসে আশ্রয় নিল এক পাল ছেলে মেয়ে নিয়ে। এ সমস্তই যে রামকালীর গ্রহ বৈগুণ্য, এ কথা কে না বলবে? এসব হ্যাঁ পাই তো রামকালীকে নিতে হচ্ছে। আর মজা এই, শত অসুবিধের মধ্যেও রামকালী কাউকে বলেন না, সুবিধে হবে না। শত ঝঞ্ঝাটেও বলে ফেলেন না, আর পারা যাচ্ছে না। বিধবা হয়ে বাপের বাড়ি আসা খুড়তুতো বোনের বিয়ের চুক্তি মেয়ে দুটোর জন্যেও তোড়জোড় করে পাত্র খুঁজতে ঘটক ঠিক করে স্যাকরা ডেকে পাঠালেন। পাত্র খোঁজা হোক, গহনাপত্র প্রস্তুত হোক। বোনের ছেলে চারটের কথা ভুলে থাকলেন না। যথাযথ হিসেবে তাদের কাউকে টোলে, কাউকে পাঠশালায় ভর্তি করে দিলেন। কর্তব্যের ত্রুটি করছেন না রামকালী, করছেন না কোনো অনাচার, তথাপি বারে বারে ভাগ্যের মার পড়ছে তার উপর। কিন্তু ওস্তাদের মার নাকি শেষ রাত্রে, আর ভাগ্য নামক ব্যক্তিটির মতো এমন ওস্তাদ আর কে আছে? তাই রাত্রির শেষ ছায়াচ্ছন্ন আলো আধারী মুহূর্তে
সে তার প্রধান মারের খেলা দেখিয়ে গেল। ঘণ্টা কয়েকের ভেদ বমিতে ভুবনেশ্বরী মারা গেল। রামকালী কবরেজের ডেকে কথা কওয়া ওষুধের সমস্ত মাহাত্ম্য কি ব্যর্থ হলো? হয়তো ব্যর্থই হতো। নিয়তিকে কে পারে ঠেকাতে? কে পারে অপ্রতিরোধ্যকে রোধ করতে? তবু চেষ্টা করার সময়টাও যে পেলেন না রামকালী। হয়তো সময়টা পেলে আক্ষেপটা কম হতো, কিন্তু লাজুক ভুবনেশ্বরী, নির্বোধ ভুবনেশ্বরী সে চেষ্টাটুকুরও অবকাশ দেয়নি। সে মাঝরাত্রে বিছানা থেকে উঠে সে যে ঘাটের ধারে গিয়ে পড়েছিল আর উঠে আসেনি, কাউকে জানায়নি, হয়তো বা পারেও নি। বাগদি বুড়ি শেষ রাত্রে ঘাটে গিয়ে আবিষ্কার করল এই ভয়ানক ভয়ঙ্কর দৃশ্য। ও মা করে চেঁচাতে চেঁচাতে এসে আছড়ে পড়ল। তার আর্তনাদ থেকে ব্যাপারটা বুঝতেও কিছুক্ষণ লেগে গেল লোকের, কিন্তু 2-5 মিনিট আগে বুঝে বা কি এমন লাভ হতো? তখন তো একেবারে শেষ সময়, চোখ মুখ বসে গেছে, নাড়ি ছেড়ে গেছে। রামকালী নাড়িটা একবার হাত দিয়েই আস্তে আস্তে সেই প্রায় স্পন্দনহীন হাতখানা নামিয়ে রাখলেন, ঝুঁকে বসে রুদ্ধকম্পিত স্বরে বললেন, মেজ বউ, এ কি করলে? রাসু হাতে ধরা প্রদীপটা রোগিণীর মুখের আরো কাছে এগিয়ে আনল। ভুবনেশ্বরী কষ্টে চোখের পাতা টেনে চোখ দুটো খুলল একবার। কি একটা বলতে গেল, ঠোঁট নাড়তে পারল না। চোখের কোণ থেকে 2 ফোঁটা জল রগ বেয়ে গড়িয়ে পড়ল। এই রোগে রোগীর শেষ অবধি জ্ঞান থাকে, চৈতন্য বিলুপ্তি ঘটে না। কিছু একটা বলবার জন্যে ভয়ঙ্কর একটা আকুলতা সেই যে মৃত্যুপথযাত্রিনীর ভিতরটাকে তোলপাড় করছে, তা সেই বাতাসে কাঁপা ক্ষীণ প্রদীপ শিখার আলোতেও ধরা পড়ল। রামকালী তেমনি রুদ্ধ গম্ভীর আবেগ কম্পিত গলায় বললেন, মেজ বউ, এমন কঠিন শাস্তি কেন? মুহূর্তের জন্য রোগিণীর ভিতরকার সেই আকুলতার জয় হলো, ঠোঁটটা নড়ে উঠল, উচ্চারিত হলো, ছি। সত্যকে না দেখেই চললে? হঠাৎ সেই কাঠ হয়ে আসা দেহটা বিদ্যুতাহতের মতো নড়ে উঠল। এক ঝলক জল সেই কোটারাগত চোখের চারধার থেকে উথলে উঠে গড়িয়ে পড়ল। রাসুর হাতের প্রদীপটা নিভে গেল বাতাসের ঝটকায়। গত রাত্রে সহজ সুস্থ ভুবনেশ্বরী সংসারের বহুবিধ কাজ সেরে আগামী সকালের রসদ বাবদ 3-3টে মোচা কুটে রেখে 1 জামবাটি ডাল ভিজিয়ে ঘুমোতে গিয়েছিল, আর আজ সে সেই সকালের মুখ দেখতে পেল না। ভোরের প্রথম আলো এক জোড়া ঘুমন্ত চোখের উপর এসে স্থির হয়ে পড়ে রইল ব্যর্থতার গ্লানি বহন করে। রাসু মেয়ে মানুষের মতো হাউ হাউ করে কেঁদে উঠল যে যেখানে ছিল সকলেই। মোক্ষদার তীব্র চিৎকার প্রথম ভোরের স্নিগ্ধ পবিত্রতাকে যেন দীর্ণ বিদীর্ণ করে ধিক্কার দিয়ে উঠল। কুঞ্জ ভাসুর মানুষ, বেশি কাছে আসবেন না। দূরে বসে বুক চাপড়ে বলে উঠলেন, জীবনভর এত লোককে বাঁচালে রামকালী, সোনার প্রতিমা ঘরের লক্ষ্মীকে বাঁচাতে পারলে না, হেরে গেলে। রামকালী শুধু একবার সেই হাহাকারের দিকে ফিরে তাকালেন, বললেন না, যুদ্ধের অবকাশ পেলাম কই? অজাতশত্রু ভুবনেশ্বরী মরণকালে তার পরম দেবতার সঙ্গে যেন ভয়ঙ্কর একটা শত্রুতা সেধে গেল। সেজকর্তা ভাঙা ভাঙা গলায় মন্ত্রোচ্চারণের ভঙ্গিতে বললেন, নারায়ণ নারায়ণ, অন্তিমে নারায়ণ। রামকালী, আত্মা এখানে অবস্থান করছে, নারায়ণের নাম করো। আপনারা করুন, বলে রামকালী উঠে দাঁড়ালেন। এমন অকস্মাৎ মৃত্যুতে ঘরের পাশের লোকের সঙ্গে দেখা হয় না, তা গ্রামান্তরে।
মায়ের এহেন মৃত্যু সত্যবতীর দেখবার কথা নয়, কিন্তু মাতৃ শ্রাদ্ধ দেখা হলো না তার। হ্যাঁ, শ্রাদ্ধ ভুবনেশ্বরীর ভালো করে হলো। বাড়িতে 5টা বুড়ি আছে বলে যে আর কেউ তার প্রাপ্য পাওনা পাবে না, এমন নীতিতে বিশ্বাস করেন না রামকালী। আয়োজন দেখে ক্ষুব্ধ মুখ্যদা রামকালীকে বললেন, আমাদের কথা না হয় ছেড়েই দিলে, কিন্তু তোমার খুড়ো এখনো বেঁচে, তার চোখের সামনে একটা কচি বউয়ের ছেঁড়ার এত ঘটা করা কি বেশ বিবেচনার কাজ হচ্ছে রামকালী? রামকালী পিসির মুখের দিকে না তাকিয়েই উত্তর দিলেন, তোমাদের কথা ছেড়ে দেওয়ার কিছু নেই, কারোর কথায় আমি ছেড়ে দিচ্ছি না, যেটা বিধি সেটাই করছি। মোক্ষদা একটা ঈর্ষাকাতর নিঃশ্বাস ত্যাগ করে বলেন, 5টা বুড়ির চোখের ওপর ওই কচি বউটার সমারোহ করে ছেড়াদ্দ করায় তাহলে বিধি? রামকালী তেমনি মুখ ফিরিয়েই বললেন, আর তার বয়স নেই। কিন্তু চোখে যে সহ্য করতে পারা যায় না রামকালী, বললেন মোক্ষদা। রামকালী মৃদু স্বরে বললেন, জগতে অনেক জিনিসই সহ্য করে নিতে হয়, ও নিয়ে বৃথা আলোচনায় ফল কি? মোক্ষদা চুপ করে গেলেন। কথাটা সত্যি বই কি, কনিষ্ঠজনের মৃত্যুটায় যদি সহ্য করে নেওয়া যায়, তার সেই প্রিয় পরিচিত মূর্তিটা আগুনে পুড়িয়ে শেষ করে চিতায় জল ঢেলে এসেই আবার যদি খাওয়া যায়, ঘুমোনো যায়, তবে আর কোন মুখে বলা চলে? তার পারলৌকিক কাজটা চোখ মেলে দেখে সহ্য করবার ক্ষমতা আমার নেই, কিন্তু মায়ের শ্রাদ্ধ চোখে দেখবার ক্ষমতা ছেলে মানুষ সত্যবতীর হবে না বলেই কি নিয়ে আসা হলো না তাকে? না, তা নয়, নিজেরই তার আসা সম্ভব হলো না। সে যখন মায়ের মৃত্যুর সংবাদ পেল, তখন 2 দিনের ছেলে নিয়ে আতুর ঘরে। ভুবনেশ্বরী যেদিন ভোরে মারা গিয়েছেন, ঠিক সেই দিনই সকালবেলা সত্যের 2য় সন্তান ভূমিষ্ঠ হয়েছে, পুত্র সন্তান। 2 পরিবার থেকে 2 জন লোক কুটুম বাড়ি এসেছে খবর জানাজানি করতে, একজন জন্মে আর একজন মৃত্যুর খবর বহন করে। কিন্তু সত্য কেন প্রসবের প্রাক্কালে বাপের বাড়ি আসেনি? বিশেষ করে বাপ যার অত বড় চিকিৎসক। আসেনি, তার কারণ আছে, যদিও ধরতে গেলে কারণটা নিতান্তই মেয়েলি। কিন্তু এসব ক্ষেত্রে মেয়েলি প্রথা আর মেয়েলি কুসংস্কারই জয়ী হয়। সত্যর বেলাতেও তার অন্যথা হয়নি। সত্যর প্রথমবারের ঘটনাটা এমন অনিয়মের কারণ। বাপের বাড়িতে যখন অমন একটা অপয়া ব্যাপার ঘটে গেছে, তখন পালাবদল হোক। তাই এবারে দুপক্ষ থেকে একমত হয়ে স্থির করা হয়েছিল, সত্যর এবারের সন্তান মাতুলালয়ে ভূমিষ্ঠ না হয়ে পিত্রালয়ে ভূমিষ্ঠ হবে। সত্য তাই ওখানেই আছে, ভালোই আছে। বেটা ছেলেটি কোলে এসেছে। এলোকে সে বড় মুখ করে লোক পাঠিয়েছিলেন, বড় লোক কুটুম বাড়ি। তাকে বলে দিয়েছিলেন, শুভ সংবাদের বকশিস হিসেবে পেতলের গামলাটা সরাটা দিলে নিবি না, বলবি ঘড়া কই? কিন্তু ঘড়া গামলা কিছুই চাওয়া হলো না তার। এসে শুনল এই বিপদ। ওদিকে সত্যবতীও পুলকে আনন্দে আশায় গর্বে প্রত্যাশিত হয়ে বসেছিল কখন সংবাদদাতা ঘড়া নিয়ে ফিরবে। কিন্তু তার ফেরা পর্যন্ত আর অপেক্ষা করতে থাকতে হলো না। লোক এলো ওদিক থেকে। এলোকে সে আতুরের দরজায় এসে মুখটা কঠিন কোমলে করে বললেন, আতুর ঘরে কাঁদতে নেই, কাঁদলে ছেলের অকল্যাণের ভয়, নারীর দোষ হবার ভয়। সাবধান করে দিয়ে খবরটা বলি বৌমা। বেদবমি হয়ে তোমার মাটি মরেছেন, লুকোছাপা করে চেকের রাখবার তো খবর নয়। চতুর্থী করা না হোক, 2 দিন মাঝ ভাতটা তো বন্ধ দিতে হবে, তাই জানিয়ে দিলাম। দেখি বরচাঁদকে জিজ্ঞাসাবাদ করতে পাঠায়, এক্ষেত্রে কি বিধি ব্যবস্থা। একটা সদ্য প্রসূতি তরুণী মেয়ের নিঃশঙ্ক বুকে বেপরোয়া একখানা ধারালো ছুরি বসিয়ে দিয়ে নিতান্ত সহজভাবে সেখান থেকে সরে গেলেন এলোকেশী। ছুরিটার ক্ষমতার বহরও তাকিয়ে দেখে গেলেন না।
কিন্তু পাড়ায় বেরিয়ে এলো কেশি তার প্রিয় সখী মহলে এই সরেস খবরটি পরিবেশন করে বলে বেড়ালেন, দেখলি তো, মিথ্যে বলি কাঠ প্রাণ। মা মরার খবর শুনে প্যাট প্যাট করে তাকিয়ে বসে রইল, ডুকরে কেঁদে উঠল না। সত্যি ডুকরে কেঁদে সত্যবতী ওঠেনি। স্তম্ভিত বিস্ময়ে শুকনো চোখ দুটি মেলে বসেই ছিল অনেকক্ষণ। তারপর কখন এক সময়ে নবজাত শিশুটা তার দেহের ওজনের চেয়ে অনেক গুণ বেশি ওজনে চিৎকার করে উঠেছে। ধীরে ধীরে তাকে কোল থেকে তুলে নিয়ে এদিকে পিঠে ফিরিয়ে চুপ করে বসে থেকেছে, দেওয়ালের দিকে মুখ করে। ওদিকে যদি এক টুকরো জানলা থাকতো, সত্যর প্রাণটা বুঝি তাহলে সেই খোলা পথটুকু দিয়েই দৃষ্টির খেয়া নৌকো চড়ে অসীম আকাশে সাঁতরে সাঁতরে আছড়ে গিয়ে পড়তো সেই তার শৈশব নীড়ে, যেখানে মেজ বউ পরিচয়ে চিহ্নিত একটি নিটোল মুখ, ফর্সা রং, ছোটোখাটো মানুষ ভীরু কুণ্ঠিত পদক্ষেপে সারাদিন শুধু সকলের মনোরঞ্জন করে বেড়াচ্ছে। আর তারই আশেপাশে এখানে সেখানে তাকে প্রায় বিস্তৃত হয়ে দৃপ্ত পদপাতে ঘুরে বেড়াচ্ছে একটি গাছ কোমর বেঁধে কাপড় পরা স্বাস্থ্যবতী বালিকা। কিন্তু এই আঁতুর ঘরের এধারে ওধারে কোনো ধারে জানালা নেই, তিন দিকেই গোবর ল্যাপা নিরেট মাটির দেওয়াল। দৃষ্টি সেখানে অচল হয়ে থেমে থাকে। মা কেন এমন সর্বদা ভয় ভয় থাকে, এই নিয়ে বিরক্তি প্রকাশ করত সত্যবতী। বলতো, ভয় ভয় ভয়, ওই ভয়ের জ্বালাতেই স্বর্গ পাবে না তুমি, দেখে নিও। সত্যবতীর মা কি স্বর্গ পায়নি? সত্যবতীর প্রাণটা তবে কেন স্বর্গ নামক সেই এক অদৃশ্য লোকের অসীম শূন্যতায় হাহাকার করে বেড়াচ্ছে? মা নেই, মাকে আর দেখতে পাবো না, এ কথা মনে করতে পারছে না সত্য। শুধু মনে হচ্ছে সেই চিরমমতাময়ী মানুষটা যেন ভয়ঙ্কর এক নিষ্ঠুর খেলায় মেতে এক ছুটে কোন এক দূর দূরান্তর লোকে পৌঁছে গিয়ে সত্যকে দুয়ো দিয়ে ব্যঙ্গ হাসি হাসছে, বলছে, কি গো, রাত দিন তো নিজের খেলা নিয়েই উন্মত্ত হয়ে বেড়াতে। মা বলে যে একটা মানুষ ছিল সংসারে, তার দিকে তাকিয়ে দেখেছিলে কোনো দিন? মনে রেখেছিলে তুমি তার একমাত্র সন্তান, তুমি ছাড়া আপনার বলতে আর কেউ নেই তার? মা মারা গেছেন, এ দুঃখের চেয়ে দুরন্ত হয়ে উঠেছে সত্যর ছেলেবেলাকার সেই মায়ের প্রতি উদাসীনের দুঃখ। মাকে কেন ভালো করে দেখেনি সত্য? দুদণ্ড কেন স্থির হয়ে বসেনি মার কোলের কাছে? কেন রাত্রে আর 5টা মেয়ের সঙ্গে ঠাকুমার ঘরে শোয়ার বদলে মায়ের গলাটি জড়িয়ে ধরে ঘুমোয়নি? প্রায়ই তো সেই কুণ্ঠিত মানুষটি ভীরু ভীরু মুখটি হাসিতে উজ্জ্বল করে চুপি চুপি অনুনয় করত, এ ঘরে আমার বিছানায় শুবি, আয় না, রূপকথার গল্প বলবো। যার কাছে এই অনুনয় সে কোনোদিনই তার মান রাখত না, নিতান্ত তার ছেলে বলতো, কতই না গল্প জানো তুমি, ও ঘরে বলে আমার বন্ধুরা সবাই, আর ওদের ছেড়ে আমি তোমার কাছে শুতে আসবো, বলিহারি কথা বটে। কি পাষাণ ওই মেয়েটা গো, কি পাষাণ! গোবর ল্যাপা ওই নীরের দেওয়ালটায় মাথা কুটে কুটে মাথার মধ্যেকার ভয়ঙ্কর যন্ত্রটাকে ছিন্ন ভিন্ন করে ফেলতে ইচ্ছে করে সত্যর। ভগবান, একবারের জন্যে সে দিনটা এনে দিতে পারো না সত্য, তাহলে সেই দিনেই সেই নিষ্ঠুর মেয়েটার পাপের প্রায়শ্চিত্ত করে। সেই ছোটোখাটো দেহটাকে 2 হাতে জড়িয়ে ধরে বুকে মুখ গুজে বলে, মা, মা গো, নিষ্ঠুর ছিল না সেই মেয়েটা, শুধু অবোধ ছিল। ইদানিংয়ের মাকে, শ্বশুর বাড়ি থেকে ঘুরে গিয়ে দেখা মাকে কিছুতেই যেন মনে করাতে পারে না সত্য। ঘুরে ফিরে শুধু মার সেই নিতান্ত বধূ মূর্তিটি রামকালী কবরেজের মস্ত বাড়ির সর্বত্র বিচরণ করে ফেরে।
সত্য যদি এক্ষুনি মরে যায়, স্বর্গ নামক সেই জায়গাটায় কি দেখা হবে মার সঙ্গে? তাহলে সত্য তার বুকে চাপিয়ে পড়ে ডুকরে কেঁদে উঠবে। মা, মা গো, এত পাষাণ তুমি কি করে হলে মা? আত্মবিস্মৃত সত্য কি মনে করে বসেছিল সত্যি সেখানে পৌঁছে গেছে, ঝাঁপিয়ে পড়েছে মার বুকে, আর তার ডুকরে ওঠাটা এতই তীক্ষ্ণ হয়ে গেছে যে মর্তলোকের এইখানে এসে ধাক্কা দিয়েছে। নইলে এ লোক এসে ছুটে আসবেন কেন? কেন কঠিন গলায় ধমকে উঠবেন, বৌমা একটাকে বিসর্জন দিয়ে হাঁস মেটেনি, এটাকেও দিতে চাও? ওই আঁতুড়ে ষষ্ঠীর ছেলে কোলে নিয়ে মরা কান্না, বুকের পাটাও ধরনি, বলি মা বাপ কি কারো চিরদিনের? তবু তো বিধাতা পুরুষের সুবিচার হয়েছে, বাপ না গিয়ে মা গিয়েছে। শাঁখা সিঁদুর নিয়ে ভাগ্যবতী ড্যাং ডেঙিয়ে চলে গেল, দেখে আহ্লাদ করো, তা নয় মা মা করে চিৎকার তুলছে। বলি আর বেশি দিন বাঁচলে কপালে দুর্ভোগ ছাড়া আর কি চাই সুখভোগ আসতো? হাত শুদ্ধ করে তান পড়ে বোগানো বেরির ধারে ভর্তি হতে হতো না? চোখের জল যদি ছেলের গায়ে পড়ে বৌমা, তোমার আমি বাপান্ত করে ছাড়বো, তা বলে দিচ্ছি। মা মা করে ন্যাকামি করা বার করে দেব। চোখের জল ছেলের গায়ে? সত্য আঁচলটা তুলে ঘষে ঘষে চোখটা শুকনো করে ফেলে সবাই তাকিয়ে দেখে ছেলের গায়ে কোথাও জলের ফোঁটা লেগে আছে কিনা। এই তো, এই যে, এই যে জলের ফোঁটা। শিউরে ওঠে সত্য। হে মা ষষ্ঠী, রক্ষা করো মা, এমন বুদ্ধিহীনের মতো কাজ আর কখনো করবে না সত্য। কল্পিত সেই জলের ফোঁটা আঁচলের কোণ দিয়ে মুছে নিয়ে ছেলেকে নিবিড় করে ধরে সত্য, মৃত্যুর দিক থেকে মুখ ফিরিয়ে জীবনের মুখোমুখি বসে। কথাই বলে ভাগ্যবানের বোঝা ভগবান বয়। রাসুর বউ সারদা অবশ্য নিজেকে খুব একটা ভাগ্যবতী মনে করে না, বরং যখন তখন আমার যেমন ভাগ্য বলে আক্ষেপ করতে ছাড়ে না। কিন্তু এক হিসাবে এ যাবৎ ভগবান তার বোঝা বয়ে এসেছেন গ্রহ নক্ষত্রের একটি সুকৌশল সমাবেশ ঘটিয়ে। নইলে পাটমহলের লক্ষ্মীকান্ত বাণুজ্যের নাতনি তো এখনো পাটমহলে পড়ে থাকবার কথা নয়, কিন্তু তাই পড়ে আছে সে, সারদাকে নিষ্পত্ন রাজ্যভোগের সুযোগ দিয়ে। লক্ষ্মীকান্ত নেই, কিন্তু তার পুত্র শ্যামাকান্ত বাপের ঠাট বাট বজায় রেখেছে। সর্ববিধ শাস্ত্রীয় আচার আচরণ মেনে চলেন তিনি। নড়তে চড়তে পাঁজিপুঁথি দেখেন এবং গ্রহ ভাড়া ঠিকুচি কোষ্ঠী ইত্যাদি গোলমেলে ব্যাপার প্রত্যেক সময় কাশী প্রত্যাগত জ্যোতিষার্ণব ঠাকুরের উপদেশ গ্রহণ করে থাকেন। জ্যোতিষার্ণবী পটলির কোষ্ঠী দেখে তার প্রতিগৃহ যাত্রা সম্পর্কে একটি বিশেষ বিধিনিষেধ আরোপ করেছিল, ঘোষণা করেছিলেন 18 বছরে পদার্পণের আগে পটলির স্বামী সন্দর্শনে বিপদ আছে। উক্ত কালাবধি তার পতি সুখস্থানে রাহুর কটাক্ষ। জ্যোতিষার্ণবের ঘোষণায় অবশ্য আশ্চর্য কেউ হয়নি, বরং এ ধরনের কিছু একটা না হলে আশ্চর্য হতো, কারণ পটলির পতি সুখস্থানে যে রাহুর দৃষ্টি সে আর জ্যোতিষকে বলতে হবে কেন? সে তো তার বিয়ের দিনই হারে হারে টের পাওয়া গেছে। নেহাত ওর বাপের পূর্বজন্মের পুণ্যি ছিল, তাই সেই বিয়ের বর রামকালী কবরেজের দৃষ্টিপথে পড়ে গিয়েছিল। নয়তো পটলিকে তো বাসরাতেই শাখানুয়া খুলতে হতো, আর নয়তো পড়া আধ বিধবা হয়ে জীবনটা কাটাতে হতো। রামকালী কবরাজ ভগবান হয়ে এসে উদ্ধার করেছে, কিন্তু অদৃষ্টের ফল কে খণ্ডাবে বল? তাই গ্রহ নক্ষত্রা আঙুল তুলে নিষেধ করে রেখেছে, পটলি তুই স্বামীর দিকে চোখ তুলবি না, অন্তত 18 বছর হওয়ার আগে নয়। লক্ষ্মীকান্তের শ্রাদ্ধের সময় সামাজিক আচার অনুযায়ী জামাইকে শ্যামাকান্ত নিমন্ত্রণ করেছিলেন, তবে বাড়িতে কড়া শাসন করে রেখেছিলেন মেয়ে জামাইয়ে যেন দেখাশুনো না হয়। কিন্তু ভাগ্যচক্রে জামাইয়ের আশাই হলো না। সেই দিনই নাকি জামাইয়ের রক্ত আমাশা দেখা দিল। কে জানে সে 2 কাঁচা দুধ খাবার ফল কিনা সেটা। যাক, সেসব তো অতীত কথা। শ্যামাকান্ত মেয়ের শ্বশুরকে তার কোষ্ঠীঘটিত বিপর্যয় জানিয়েছিলেন।
কাজেই এতদিন ও পক্ষ থেকে বউ নিয়ে যাবার প্রস্তাব ওঠেনি। দিনতারিণীর অত বড় সমারোহের শ্রাদ্ধেও শ্বশুর বাড়ি আসা হলো না তার। একঘাট করতে যে যেখানে জ্ঞাতিগোত্র ছিল সবাই এসে জড়ো হলো। সত্য, পুণ্যি, কুঞ্জর পাঁচটা শ্বশুর ঘরন্তি মেয়ে, শিবজায় আর দত্তর গোষ্ঠী। বাকি থাকেনি কেউ, শুধু বাকি ছিল পটলি, যে নাকি সর্বপ্রধানের এক প্রধান। কিন্তু এবার সময় এসেছে। 18 বছরে পদার্পণ করেছে পটলি। কুঞ্জ গৃহিণী অভয়া ব্যস্ত হয়ে উঠেছে নতুন বউকে আনতে। মুখে বলছেন অবশ্য, আর কি ফেলে রাখলে ভালো দেখায়, কিন্তু ভেতরে উদ্দেশ্য আরও গভীর। উদ্দেশ্য বড় বউয়ের তেজ অহংকার ভাঙা। সারদার যত তেজ তত অহংকার, দিন দিন যেন বাড়ছে। সংসারে ভুবনেশ্বরী শূন্য স্থানটা কেমন করে কে জানে আস্তে আস্তে সারদার দখলে এসে গেছে। ভুবনেশ্বরীর মতোই এখন সারদা ভিন্ন, যেন সব দিক অচল। কিন্তু ভুবনেশ্বরীর নম্র নীরবতা সারদার মধ্যে নেই। সারদা যতটা চৌখস ততটাই প্রখর। শাশুড়িকেও সে ডিঙিয়ে যেতে চায়। অথচ দিনদারিণীর মৃত্যুতে গিন্নির যে পদটা অভয়ার পাবার কথা, সেটা যেন অভয়া পেল না। অভয়ার সেই হেঁসেলের চাকরির ঊর্ধ্বে নতুন কিছু হলো না, বরং সেটাই আরও জটিল হয়ে উঠেছে। কারণ কাশীশ্বরী তো নেই। হঠাৎ পড়ে গিয়ে হাত ভেঙে মোক্ষদাও কেমন যেন কমজোরি হয়ে গিয়েছেন। কাজেই অভয়াকে সদ্য স্নানান্তে ওদের ঘরেও কিছু গুছিয়ে দিয়ে আসতে হয়। বাটনাটা, জলটা। মোক্ষদা হাতি হাবড়ে পড়ার নীতিতেই সে চির অস্পৃশ্যার জল স্পর্শ করেন। অতএব সমগ্র সংসারটা অনেকটা বেলা পর্যন্ত সারদার হাতেই থাকে। সঙ্গে থাকেন অবশ্য শিবজায়া, থাকেন আরও জ্ঞাতি মহিলারা। কিন্তু আশ্চর্য, সবাই যেন আমে দুধে মিশে গিয়েছে। অভয়ারূপিণী আঠির ঠাঁই হয়েছে ছাই গাদায়। অন্তত অভয়ার তাই ধারণা। বউয়ের এই প্রতাপ, এই দবদবা আর সহ্য করতে পারছেন না অভয়া। ঠিক করতে ইচ্ছে করছে বউকে। তা অস্ত্র তার এসে গেছে এবার। শ্যামকান্ত জানিয়েছেন 18 বছরে পা দিয়েছে পটলি। শুনে বুকে জোর বাড়ল অভয়ার। ভাবলেন, বড় বৌমার তেজ আসপত্তা কমুক একটু। সতীন এনে বুকে দিলে মেয়ে মানুষ যেমন ঠিক হয়, তেমন আর কিসে। ওদিকে পাঠমহলে মস্ত তোড়জোড়। ভাড়া কেটেছে। এতদিন পরে ঘর বসত হচ্ছে মেয়ের। ঘর ভরা জিনিস দেবার বাসনা পটলির মা বেহুলার। জিনিস গোছাচ্ছে আর উঠতে বসতে মেয়েকে উপদেশ দিচ্ছে। কিসে মেয়ে শ্বশুরবাড়ি গিয়ে একজন হতে পারে। মেয়েটা যে বড় ন্যাকাহাভা, তাই ভাবনা বেহুলার। তবে অন্যদিকে একটা মস্ত ভরসা আছে পটলির মার। অলক্ষ্যে প্রতি মুহূর্তে মেয়ের দিকে তাকিয়ে দেখে, আর সেই ভরসার আলো মুখে ফুটে ওঠে। পটলি সতীনের বয়সটা মনে মনে হিসেব করে সে আলো আরও জোরালো হয়। পটলির সঙ্গে কার তুলনা? একে তো বরন্ত বয়স, তাই আবার এই কাল অবধি বাপের ঘরে নিশ্চিন্দির ভাত খেয়ে গড়ন হয়েছে পুরন্ত বাড়ন্ত। আর রূপ, সে তো সেই শৈশব থেকে একরকম ডাক সাইঠে। ঘরে পরে সবাই বরং ওই রূপের জন্যে খোঁটা দেয় তাকে। বলে, অতি বড় সুন্দরী না পাই বর। শাস্ত্রের এই কথাটা নতুন করে বেমান করছিস পটলি তুই। এর থেকে আমাদের কালো খেদি মেয়েরাই অনেক ভালো। তোর বয়সী সবাই তো 3-4 ছেলের মা হলো। এখন আবার ভয়ও দেখাচ্ছে অনেকে। বলছে, সতীন এখন স্থলকুল দিলে হয়, এ যাবৎ একা পাটেশ্বরী হয়ে রয়েছে। পটলির মা, তুমি মেয়ের গলায় কোমরে ভালো মতো রক্ষে কাপড় বেঁধে দিও। কে জানে কার মনে কি আছে। মেয়েকে বারণ করে দিও, সতীনের হাতের পান জল যেন না খায়। আশা আর আশঙ্কা, স্বপ্ন আর আতঙ্ক, এই নিয়ে দিন কাটাতে কাটাতে অবশেষে একদিন পটলির জীবনের সেই পরম দিনটি এসে পড়ে। শ্বশুরবাড়ি যাত্রা করে পটলি। বাড়িটার খানিক খানিক ঝাপসা ঝাপসা মনে আছে। বড় যে উঠোনটায় বউ চত্বরের উপর গিয়ে দাঁড়িয়েছিল,
মস্ত যে দালানটায় তাকে তুলে নিয়ে গিয়ে বসিয়েছিল, ঘাটের যে ধারটায় স্নান করিয়েছিল, পটলুকে যে ঘরে 8 দিন বাস করেছিল, এই রকম একটু একটু, আর বিশেষ কিছু না। অতগুলো মেয়ে মানুষের মধ্যে কে যে তার সতীন, সে কথা বুঝতেই পারেনি পটলি। তাছাড়া বোঝবার চেষ্টাটাই বা করেছে কি? কেঁদে কেঁদে যার চোখ ফুলে গরম চা। শুধু তো শ্বশুরবাড়ি আসার কান্না নয়, নিজেকে ভয়ঙ্কর একটা অপরাধী ভেবে আরও কান্নার যোগ হয়েছিল তার সঙ্গে। সত্যি, পটলির মতো মহা অপয়া ত্রিজগতে আর কে আছে? বিয়ের বর বিয়ে করতে এসে রাস্তায় মরে, এমন কথা কে কবে শুনেছে? তারপর আবার এ বাড়ি, বউ ভাতের যজ্ঞের দিন বাড়ি যখন রমরম করছে, তখন কিনা বাড়ির একটা জলজান্ত বউ হারিয়ে গেল। শুনে হাঁ হয়ে গিয়েছিল পটলি। পুরুষ মানুষ রাস্তায় ঘাটে বেরিয়ে সাপের পেটে, বাঘের পেটে, কি চোর ডাকাতের হাতে পড়ে হারিয়ে যেতে পারে, কিন্তু মেয়ে মানুষ, বিশেষ করে বউ মানুষ, ঘরের মধ্যে থেকে হারিয়ে যাবে কি? ভূতে উড়িয়ে নিয়ে যাওয়ার ব্যাপার ছাড়া আর এর কিছু ব্যাখ্যা চলে না। সেই ব্যাখ্যাতে নিশ্চিন্ত হয়ে সকল কারণের মূল নিজের উপর দিক কাড়ে, আর ভয়ে যখন খালি কেঁদে আকুল হয়ে যাচ্ছিল, তখন সত্য এসে জ্ঞান দিয়েছিল তাকে। হ্যাঁ, ওই আর একটা বস্তু মনে আছে পটলির, সত্য। আরশির মতো চকচকে সেই বড় বড় দুটো চোখ, আর তার উপরকার ঘন কালো জোড়া ভুরু এখনো স্পষ্ট মনে পড়ে পটলির। পটলির কান্নার কারণ শুনে সেই ভুরু কুচকে বলেছিল সত্য, নিজেকে অপয়া বলে কেঁদে মরছ কেন? ভগবান যার ভাগ্যে যা লিখে রেখেছে তাই হবে। নিজেকে সমস্ত ঘটনা অঘটনের হেতু ভাববার হেতু? তুমি যদি না জন্মাতে, এই পৃথিবীর কলকবজা বন্ধ থাকতো। অবাক হয়ে গেছিল পটলি তার সেই প্রায় সমবয়সী খুড়তুতো ননদের কথা শুনে। তার জীবনে এহেন কথা সে কখনো শোনেনি, তাও আবার এতটুকু মেয়ের মুখে। অথচ এই কদিন ধরে অনবরত সব গুরুজনের মুখে শুনছে পটলি, পটলি নাকি সব অঘটনের কারণ, পটলির দোষেই নাকি যত কিছু খারাপ। সেই ননদ এখন নিশ্চয় শ্বশুর বাড়ি। কোন মেয়েটার পটলির মতো ভাড়া নিয়ে বাপের বাড়ি বসে থাকে? তোড়জোড় এ বাড়িতেও চলছিল। অভয়া যেন একটু বেশি বেশি করছেন ভালোবেসে যতটা না হোক লোক জানাতে, সারদা এবং সারদার সুরা যাতে হৃদয়ঙ্গম করতে পারে। যে আসছে সে কারো করুণার ভিক্ষিরি নয়, আসছে রীতিমতো অধিকারের দাবি নিয়ে। অবশ্যই ঘরটা সম্পর্কে স্পষ্ট করে কিছু উচ্চারণ করতে পারেননি, কিন্তু ইশারায় ইঙ্গিতে ব্যক্ত করেছেন এখন থেকে সারদার উচিত ছেলেদের নিয়ে রিক্কার ঘরে শোয়া। ছেলে ডাগর হয়ে উঠেছে, এখন আর ঘর আগলানো কেন? তবে সারদা এসব ইশারা ইঙ্গিত গায়ে মাখে না। বড় ছেলে ডাগর হয়ে ওঠা অবধি তো তাকে কাকাদের কাছে ভর্তি করে দিয়েছে সারদা, নিজের এলাকা ঠিক রেখেছে। বড় ছেলে বনু বা বনবিহারী তো ছোট কাকা নেরুর প্রাণ পুতুল ছিল। নেরু হারিয়ে যাওয়া অবধি অন্য কাকাদের প্রাণ পুতুল অবশ্য সকলেরই, কিন্তু সর্বসর্বা প্রথম নাতিটিকে অভয়া যেন তেমন দেখতে পারেন না। ছেলেটা শুধু সারদার পেটের বলেই নয়, বড্ড বেশি মা ঘেঁষা বলে, তাই যখন তখনই তাকে খিঁচিয়ে বলতেন, রাত দিন শুধু ছোট কাকা ছোট কাকা, ছোট কাকার যখন বিয়ে হয়ে যাবে কি করবি? মেজো কাকা থাকতে ছোট কাকার বিয়ে কেন হবে? অথবা বিয়ে হলে ভাইপোর সঙ্গে সংঘর্ষ বাঁধবার কারণটা কি? এ প্রশ্ন করতো না ছেলেটা, শুধু সবেগে বলে উঠত, ছোট কাকাকে বিয়ে করতেই দেব না। অভয়া আরও খিঁচিয়ে বলেন, তা দিবি কেন? কারুর আর এসে কাজ নেই, ভাগ নিয়ে কাজ নেই, একা তোর মাই সর্বস্ব দখল করে বসে থাকুক। তার সেই ছোট কাকা নিরুদ্দেশী হয়ে গেল, বিয়ে আর হলো না। অভয়া ভাবেন ওই অপয়া ছেলেটার বাক্যের ফল, আর বাক্যগুলো মার শিক্ষার ফল।
সারদা হাতের বাইরে বলে অভয়া হাতের মুঠোয় পড়তে পারেন এমন একটি হাতের পুতুলের বাসনা করছেন। তাকে নিয়ে অভয়া সাজাবেন, খাওয়াবেন, চোখের ইশারায় ওঠাবেন, বসাবেন। মেজ বউটা এলেও হতো। অথচ অভয়ার মেজ ছেলের বিয়ের কথা মুখেও আনছেন না রামকালী, বরং একদিন বড় ভাইয়ের মুখের ওপরই স্পষ্ট বলেছিলেন, ওই অপদার্থটার বিয়ে দিয়ে কি হবে? অপদার্থ বলে যে বেটা ছেলের বিয়ে হবে না এমন সৃষ্টি ছাড়া কথা ত্রিসংসারে কে কবে শুনেছে? কিন্তু কুঞ্জ চিরদিনই ছোট ভাইয়ের ভয়ে কাঁটা। সমালোচনা যা করেন সে আড়ালে, তাই যা বলেছেন আড়ালেই বলেছেন, নিজে সাহস করে বিয়ের ব্যবস্থা করতে যাননি। যাক, এতদিনে অভয় আর একটা নিজস্ব বস্তুর পাওয়ার আশা হচ্ছে। কিন্তু একেবারে নিঃসংশয় সুখ জগতে কোথা? নতুন বউয়ের বয়সের কথা ভেবে বুকের মধ্যে তেমন স্বস্তি নেই। বুড়ো শালিক কি পোষ মানবে? পাকা বাঁশ কি নুইবে? কিন্তু পটলি কি পাকা বাঁশ? কে জানে পটলি কি? মেয়ে মানুষ যতক্ষণ না নিজের স্বার্থ কেন্দ্রে এসে দাঁড়ায় ততক্ষণ তাকে কে চিনতে পারে? ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে, এসব বিশেষণ কত ক্ষেত্রে ব্যর্থ হয়ে যায়। পটলি কি তা না জানলেও পটলির ফাঁড়া কাটার খবর পাওয়া পর্যন্ত সারদার বুকে বাঁশ পড়ছে। কে যেন সেই বাঁশ দিয়ে অহরহ ডলছে তাকে। আর রাসুরও যন্ত্রণা শেষ নেই। মনের মধ্যে দারুণ এক ভয়, অথচ পুলক কম্পিত আবেগ। না জানি সেই 7 বছরের মেয়েটা 18 বছরের হয়ে কেমনটি হয়েছে। এখান থেকে পত্তর নিয়ে যে গেছিল সেই রাখুর মা তো এসে বলেছেন, বউ তো নয়, যেন পদ্ম ফুল। শুনে অবধি এক অবর্ণনীয় সুখকর যন্ত্রণা রাসুর মনকে কুড়ে কুড়ে খাচ্ছে। সেই পদ্ম ফুল কি রাসুর পুজোয় লাগতে দেবে সারদা? নাকি বহুদিন আগের সেই এক দুর্বল মুহূর্তের শপথটা স্মরণ করিয়ে দিয়ে বঞ্চিত করে রাখবে রাসুকে? সারদা কোনোদিনই পদ্ম ফুল নয়। পদ্ম, গোলাপ, চামেলি, মল্লিকা কিছুই নয়। ফুলের সঙ্গে যদি তুলনা করতে হয় তো বলতে হয় বরং অপরাজিতার গা ঘেঁষা। রং শ্যামলা হলেও তীক্ষ্ণ মুখশ্রী আর অনবদ্য গড়ন সৌকুমার্যের জোরে এবারের বড় বউ হয়ে ঢোকবার সৌভাগ্য তার হয়েছিল। আর এখন প্রবল ব্যক্তিত্বের জোরে বাড়ির একেবারে শীর্ষস্থানীয় হয়ে বসে আছে সে। কিন্তু রাসু এখনো জীবন রসের সন্ধানী নবীন যুবক। প্রখরার মুখরা সারদাকে সে আজকাল ভয় করে। অবশ্য স্বামী সেবার নিখুঁত নৈপুণ্যে বরকে আয়ত্ত রেখে দিয়েছে সারদা নিখুঁতভাবে। এখনো গরমকালের রাতে পাখা ভিজিয়ে বাতাস করে স্বামীকে। শীতের রাতে পিদিমে হাত তাতিয়ে ঠান্ডা শিশিরে হাত পা গরম করে দেয় তার। আর সংসারের কাজে রান্নাঘরের গরমে যতই কলদঘর্ম হোক, শৌখিন বরটির কাছে রাতে শুতে আসবার সময় গা ধুয়ে কোঁচানো মিহি শাড়িখানি পরতে ছাড়ে না। মাথায় গন্ধ তেলটি দিয়ে একটু চকচকে হয়ে আসতে ভোলে না। কিন্তু প্রস্ফুটিত পদ্মের সঙ্গে কি গন্ধ তেল পাল্লা দিতে পারবে? বউ এসে দাঁড়াতে একটা ধন্যি ধন্যি রব উঠল দু কারণে। একে তো বউয়ের রূপ, তার উপর ঘর বসতে সামগ্রীর বহর। রামকালী কবরেজের সংসারে প্রয়োজনের অতিরিক্ত প্রাচুর্য। ঘর সংসারের জিনিসপত্র তিনি অপ্রয়োজনে কতকগুলো করিয়ে রেখে দেন। কোনো একটা উপলক্ষ হলে খুঁজলে বাড়িতে ছোটই বড়ই খান 12 জাঁতা মিলবে, খান 16 শিল, জলের ঘড়া না হোক গোটা 40-50। তবু মেয়েদের মন সেই শিল, নোড়া, জাঁতা, কুলো, ঘড়া, ঘটি ইত্যাদি করে সংসার নির্বাহে তুচ্ছ উপকরণগুলোই তাদের মন আহ্লাদে ভরে তোলে। সকলে এক বাক্যে স্বীকার করে, কুটুমের নজর আছে। ঠান্দি নন্দরানী হেসে বলে,
না দেওয়ার মধ্যে দেখছি ঢেঁকি, একটা ঢেঁকি দিলে রাসু শ্বশুরের 16 কলা দেওয়া হতো। ঘর বসতে বৌমার বেহায় ওইটাই বা বাকি রাখলো কেন? না, ঢেঁকিটা পটলির বাবা দেয়নি, কিন্তু পটলিকে দিয়েছে। আর পটলি ঢেঁকির মুসল হয়ে অন্তত একজনের বুকের গহ্বরে পাড় দিতে শুরু করেছে। শুধু সে ঢেঁকির পাড়ের মধ্যে থেকে শক্তি সঞ্চয় করে নেয় সারদা। সংকল্প করে এ সতীনকে সে স্বামীর ধারে কাছে আসতে দেবে না। সেই সিংহবাহিনীর শপথটা রীতিমতো কাজে লাগাবে। তাছাড়া আর উপায় কি? রাসুকে চিনতে তো বাকি নেই সারদার। এই রূপসীর কাছে আসতে পেলে রাসু তো তদ্দণ্ডে মাথা মুড়িয়ে তার চরণে নিজেকে বিকিয়ে দেবে। প্রথম দিন অবশ্যই অভয়ায় বউকে কাছে নিয়ে শুলেন এবং অনেক রাত পর্যন্ত জেগে আর জাগিয়ে বউকে জ্ঞান দান করতে চেষ্টা করলেন। এ সংসারে তার কে আপন, কে পর, কাকে সমীহ করতে হবে আর কাকে সন্দেহ করতে হবে। কিন্তু পরদিন কি হবে, অথবা তারও পরদিন, পরপর চিরদিন? সারদা সেই কথাই ভাবতে থাকে। আজ তো গেল, কিন্তু কাল এবং চিরকাল? রাসুর জন্যে না হয় সিংহবাহিনীর শপথ, কিন্তু সংসারের 8-10 জনের জন্যে কী ব্যবস্থা? তাদের প্রশ্নবাণ যখন বিষের প্রলেপ মেখে বুকে এসে মিটবে, কী উত্তর দেবে সারদা? ঘরের প্রদীপ নেভানো। রাসু এখনো বারবাড়ি থেকে আসেনি। বৈশাখে দুরন্ত বাতাসে বৈশাখী চাপার মদির গন্ধ। ছোট ছোট গবাক্ষ পথেও সেই বাতাস ঝলকে ঝলকে ঢুকে পড়ছে আর সারা ঘরে ছড়িয়ে দিচ্ছে তার সুবাস। এই রাত্রি, এই মোহময় বাতাস আর এই ব্যথায় টনটনে বুক, এর মাঝখানে কি মনে আনা যায় সারদা অনেকদিন স্বামী সঙ্গ পেয়েছে? সারদার ছেলের বয়স এখন 12। ভাবা যায় সারদার জীবনের ভোগপাত্রের দিকে হাত বাড়ানো শোভন নয়। স্বামীর অধিকার স্বেচ্ছায় ত্যাগ করে ভাঁড়ারের হাঁড়ি কুড়ির মধ্যে জীবনের সার্থকতা খুঁজে বার করাই এখন তার উচিত। আশ্চর্য, আশ্চর্য, কিছুতে কেন বিশ্বাস হচ্ছে না এই এক ঘর সারদা এতদিন ভোগ করেছে। বরং দৃষ্টি অন্ধকার করে দেওয়া অশ্রুবাষ্পের সঙ্গে বারে বারে মনে হচ্ছে, কদিনই বা? মাঝে মাঝে কদাচ কখনো যে বাপের বাড়ি গিয়ে থেকেছে, সেইগুলোই এখন মনে হচ্ছে বিরাট একটা বিরতি। কিন্তু গরিব গেরস্ত বাপ সারদার কতই বা নিয়ে যেতে পেরেছে মেয়েকে। ওর এই 16-17 বছরের বিবাহিত জীবনের মধ্যে দিন, মাস, ঘন্টা মিলিয়ে হিসেব করলে না হয় 4-5টা বছর। তাহলেও তো হাতে থাকে এক যুগ। কোথা দিয়ে গেল সেই দীর্ঘ এক যুগ? আস্তে আস্তে ঘরে ঢুকে এলো রাসু, বরাবর যেমন ঢোকে। সারদা যে ধরনটাকে ব্যঙ্গ হাসিতে অভিষিক্ত করে বলে, চোরের মতো। এই নতুন বিয়ের বরের ভঙ্গিটা আর কোনোদিনই বদলালো না রাসুর। তবে কি সেও টের পায়নি কবে কখন তার বয়স 18 থেকে 34-এ এসে পৌঁছেছে? টের পায়নি মাঝখানে সেই বছরগুলো হাত ফসকে পালালো কে করে? তাই আজও শয়ন মন্দিরে ঢুকতে তার লজ্জা। আজ কিন্তু সমস্তটা দিন রাসুর বড় যন্ত্রণায় কেটেছে। অব্যক্ত সেই যন্ত্রণাটা যেন ধরা ছোঁয়া যাচ্ছে না, শুধু মনটাকে ভারাক্রান্ত করে রেখেছে। তার যন্ত্রণার কারণ আছে বই কি। এ যন্ত্রণা শুধু যে রূপসী স্ত্রীকে এখনো চোখে দেখতে পায়নি বলে তা নয়। কর্তব্য নির্ধারণের দ্বন্দ্বই বেচারি রাসুকে এত বিচলিত করে রেখেছে। অতঃপর রাসুর কর্তব্য কি? পূর্ব শপথ স্মরণ করে দ্বিতীয়ার মুখদর্শন না করা, সারদার প্রতি একান্ত অনুরক্তি রেখে চলা, না শপথটা একটা মুখের কথা মাত্র বলে উড়িয়ে দিয়ে? যন্ত্রণা এইখানে। উড়িয়ে দিলে সারদা যদি ভয়ঙ্কর কিছু একটা করে বসে, তা ছাড়া সারদা মর্মাহত হবে। সারদা রাসুকে ধিক্কার দেবে, ঘৃণা করবে।
এ কথা ভাবতেও তো বুকটা ফাটছে। অথচ সারদার প্রতি সেই আনুগত্যের শপথ রক্ষা করতে গেলে আর একটা নির্দোষ অবলা সরলার প্রতি অবিচার করা হয়। এতদিন পরে স্বামী গৃহে এসে স্বামীর এই নিষ্ঠুরতা দেখে সেও কি দুঃখে লজ্জায় অভিমানে অপমানে দেহত্যাগ করতে চাইবে না? এতখানি আঘাত তাকে দেওয়া যাবে, যে নাকি বউ নয় যেন পদ্ম ফুল? এই দোটানায় রাসু সারাদিন টুকরো টুকরো হচ্ছে। তবু ঘরে ঢুকে সহজ হবার চেষ্টা করলো রাসু। বলল, ওহ কি অন্ধকার! একটা মাত্র মাটির প্রদীপে মস্ত একখানা ঘরের অন্ধকার দূরীভূত হয়, এই কথা রাসুর আমলে হাস্যকর ছিল না। তাই সেই দীপশিখাটুকুর অভাবে রাসু বলল, ওহ কি অন্ধকার! কিন্তু ও পক্ষ থেকে সম্পর্কে কোনো সাড়া এলো না। রাসু যথানিয়মে দরজার হুড়কোটা এঁটে দিয়ে সরে এসে বলল, পিদিম জ্বালনি যে? এবার সারদা কথা বলল। আর আশ্চর্য, ভিতরকার সেই বেদনা বিধুর হাহাকার যখন কথা হয়ে বেরিয়ে এলো তীক্ষ্ণ তীব্র একটি ব্যাঙের মূর্তিতে। হয়তো এই জন্যই স্বভাব জিনিসটাকে মৃত্যুর ওপার পর্যন্ত বিস্তৃতি দেওয়া হয়েছে। সারদা তীক্ষ্ণ হুল ফোটানোর সুরে বলে উঠল, আর পিদিম জ্বালাবার দরকার কি? বাড়িতে যে কালে পূর্ণিমার চাঁদের উদয় হয়েছে। পূর্ণিমার চাঁদ? রাসু সরল, রাসু অবোধ, রাসু এই মাত্র স্বর্গ হতে খসে পৃথিবীতে এসে পড়েছে। পূর্ণিমার চাঁদ মানে? ও মানে জানো না বুঝি? স্বামীকে যেন বিদ্রুপে খান খান করে দেয় সারদা। কেন, বাড়ি শুদ্ধ সবাই এত ধন্যি ধন্যি গাইছে, আর তোমার কানে ওঠেনি? তোমার দ্বিতীয় পক্ষের রূপেই তো ভুবন আলো গো, তাতেই আর তেল খরচা করে আলো জ্বালিনি। রাসু হঠাৎ বল সঞ্চয় করে বলে ওঠে, মেয়ে মানুষ জাতটা বড় হিংসুটে জাত। কি কি বললে? সারদা যেন তীক্ষ্ণতার প্রতিযোগিতায় নেমেছে। মেয়ে মানুষ হিংসুটে জাত? তবে না তো কি? মহাপুরুষ পুরুষ জাতটা তো একেবারে দেবতা, কেমন? সারদা ক্ষুব্ধ গর্জনে বলে, কি বলবো, মুখ ফুটে তুলনা করে দেখাতে গেলে মহাপাতকের ভয়। তবু বলি, মেয়ে মানুষের অবস্থার সঙ্গে একবার নিজের অবস্থা মিলিয়ে দেখো না। পরিবার যদি একবার পরপুরুষের দিকে তাকায়, তাহলে তো মহাপুরুষদের মাথায় কোন চাপে। রাসু ধিক্কার বিজড়িত কণ্ঠে বলে, চেচি, কিসের সঙ্গে কি? পরপুরুষের নাম মুখে আনতে লজ্জা করলো না তোমার? দ্বিতীয় পক্ষ বুঝি পরস্ত্রী? ছি! সারদা কিন্তু এহেন ধিক্কারেও বিচলিত হয় না, তাই অনমনীয় কণ্ঠে বলে, তা দ্বিতীয় তৃতীয় চতুর্থ যত ইচ্ছে পক্ষ জুটলে আর পরস্ত্রীতে দরকার কি? মেয়ে মানুষের তো আর সে সুবিধে নেই। রাসু হতাশ কণ্ঠে বলে, হিংসের জ্বালায় তোমার দিক বিদিক জ্ঞান ঘুচে গেছে বড় বউ, তাই যা নয় তাই মুখে আনছো। নতুন বউকে আমি আনতে যাইনি, গুরুজনরা বুঝে সুঝে এনেছে, নইলে এ যাবৎ কাল তো সেখানেই পড়েছিল। ও ইস, দুঃখ যে একবারে উতলে উঠছে দেখছি। পড়েই ছিল, আহা হা হা, মরে যায়, অতই জলে পড়ে থেকেছিল একেবারে। সারদা ছুরি দিয়ে কেটে কেটে কথা বলে, আমি কিন্তু সাপ কথা কয়ে দিচ্ছি, ভাগাভাগি রিল্লুতে পনায় আমি নেই। আমায় চাও তোকে স্পর্শ করতে পারবে না, আর ওকে চাও তো আমি। হঠাৎ কণ্ঠ রুদ্ধ হয়ে যায় সারদার, আর এই রুদ্ধ কণ্ঠে বড় ভয় রাসুর। আরো হতাশ গলায় বলে সে, তা আমায় কি করতে বলো? মাথার ওপরকার গুরুজনরা যে ব্যবস্থা দেবে তাই মানবো, না চেঁচামেচি করে তার প্রতিবাদ করব? কি করবে সে তোমারই বিবেচনা। তুমিও কিছু কচি খোকাটি নও। মাথার ওপরকার গুরুজন যদি বিষ খেতে বলে, খাবে? কুড়ো ঠাকুর ধর্ম করলে, ভদ্রলোকের জাত রক্ষে করলেন আমার বুকে বাঁশ ঢোলে।
এতই যদি ধম্মজ্ঞান, নিজেই কেন? বড় বউ, হঠাৎ থমকে ওঠে রাসু। কি বলছো কি? উন্মাদ হয়ে গেলে নাকি? সারদা ঝপ করে বিছানায় শুয়ে পড়ে গম্ভীর গলায় বলে, উন্মাদ হয়ে যাবার ঘটনা ঘটলে মানুষ উন্মাদ হবে, এ আর আশ্চর্য কি? খুড়ো ঠাকুর যদি তখন আমার ঘর না ভাঙতে, তাহলে বরং আজ ওনার ভাঙা ঘর ভরতো। বড় বউ, কাকে নিয়ে কাকে তুলো না। এসব অকথা কুকথা মুখে উচ্চারণ করলেও মহাপাতক হয়, তা জানো? মুখে উচ্চারণ করলে মহাপাতক, কিন্তু মন কি কেউ শাসিয়ে রাখতে পারে? যাকে ভালো মন্দ কিছুই বলবো না, আমি আমার যা বলবার বলেছি। রাসু আপোষের সুরে বলে, অতই বা খাপ্পা হচ্ছ কেন বড় বউ? তুমি ঘরণী গিন্নি, বলতে গেলে জোয়ান বেটার মা, তোমার জায়গা কে কারে? তবে লোক দেখাতে একটা কথা আছে তো, ওকে একেবারে ভাসিয়ে দিলে। সারদা গম্ভীরভাবে বলে, মা সিংহ বাহিনীর নামে দিব্যি করে গেলেছিলে, সে কথা বোধহয় ভুলেই গেছো। ভুলে যাব কেন? রাসু অসন্তুষ্ট স্বরে বলে, কিন্তু লোকে কি বলবে সেটা তো চিন্তা করতে হবে। সারদা আবার ঝপ করে উঠে বসে, বলে, কেন? লোককে বোঝাবার উপায় নেই? লোক বোঝাতে কত কলকাঠি আছে, লোককে বোঝাতে পারবে না? কোনো সাধু ফকির তোমার হাত দেখে বলেছে, ওই দ্বিতীয় পক্ষের পরিবারকে স্পর্শ করলে তোমার পরমায়ু ক্ষয় যোগ আছে। সংসার শুদ্ধ সকলেই আশা করেছিল প্রস্তাবটা সারদার দিক থেকেই উঠবে, কারণ সত্যি কি আর এতটা বেআক্কেলে আর চক্ষু লজ্জাহীন হবে সে? কিন্তু আক্কেল সম্পর্কে নিতান্ত উদাসীন হয়ে কয়েকগুলো দিন কাটিয়ে দিল সারদা। চক্ষু লজ্জার প্রকাশ দেখা গেল না। তাহলে চোখে আঙুল দিয়ে দেখানো ছাড়া তো উপায় নেই, কিন্তু সেই আঙুলটা বাড়ায় কে? যে মুখর সারদা সুযোগ পেলে গুরুজনকেও রেয়াত করে কথা কয় না, ঘোমটার মধ্যে থেকে এমন কুটুস কামড়টি দেয়, তাতে কামড়াতে সর্বাঙ্গে জ্বালা ধরে যায়। কাজেই আড়ালে আবটালে সমালোচনা উদ্দাম হয়ে ওঠে। বস্তুত এখনকার অবস্থা এই, সারদা যখনই যে কাজে এক জায়গা থেকে আর এক জায়গায় গিয়ে পড়ে, দেখে 2-3টি মুখ একত্র হয়ে গুঞ্জরণ করছে। সারদা গিয়ে পড়তেই ঝপ করে গুঞ্জরণটা থেমে যায় এবং মুখগুলি বিভক্ত হয়ে গিয়ে সহসা যা হোক একটা কাজের কথা নিয়ে শোরগোল শুরু করে দেয়। সারদা কি বোঝে না কি কথা হচ্ছিল ওদের? বোঝে বই কি, বুঝে মাথা থেকে পা অব্দি রি রি করে জ্বলে ওঠে তার। তবু বুঝতে না পারার ভানটায় চালিয়ে যায় সে। চালায় এই জন্যে জানি বুঝতে পেরেছি বলার সঙ্গে সঙ্গে সমস্ত ব্যাপারটা নিরাবরণ হয়ে যাবে। যেটুকু চক্ষু লজ্জার আড়ালে আবডালে রেখে রেখে কথা বলছে ওরা, সেইটুকু ঘুচে গিয়ে প্রকাশ্য আক্রমণের পথে নেমে আসবে। কাজেই ওই মুখোমুখিটা যতক্ষণ এড়ানো যায়। তাছাড়া এমনিতে সারদা বিশেষ আত্মস্থ, গায়ে পড়ে কিছু বলতে যাওয়া বা জবাব দিতে যাওয়া ওর স্বভাবই নয়। কিন্তু ওরাই এবার গায়ে পড়ে বলতে আসার সংকল্প গ্রহণ করেছেন। সারদার নিজের শাশুড়ি আর পিস শাশুড়ি শশী তারা। এই পিস শাশুড়িটিকে জীবনে এই প্রথম দেখল সারদা, কারণ প্রায় বছর 30 পরে তিনি পিত্রালয়ে এসেছেন। এতদিনের বিরতির কারণ অবশ্য বৈবাহিক কলহ। তা 2 বৈবাহিকের একজন তো বহুদিন গত হয়েছে। এতক্ষণ আপনারা শুনলেন আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের 11তম পর্ব। পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, বইয়ে থাকুন। ধন্যবাদ।